মাথার বাম পাশে আঘাত করার জন্য বেশ খানিকটা জায়গা কেটে গিয়েছে। বেলার এখনও জ্ঞান ফেরেনি। সাদমানের খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও নীরার অবস্থা করুণ। নীরার এখনও জ্ঞান ফেরেনি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে রক্ত দেওয়া হয়েছে। ডাক্তার জানিয়েছে 24 ঘন্টার মধ্যে যদি নীরার জ্ঞান ফিরে আসে তবে নীরা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া ধরে নিতে হবে নীরা কোমায় চলে গিয়েছে। সে যেখান থেকে ফিরে আসা বা না আসার ব্যাপারে কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না। সাদমানের পায়ে এবং হাতে চোট লেগেছে। পায়ের গোড়ালি কেটে অনেকটা রক্ত ঝরছে। সাদমান নিজের কথা না ভেবে নীরার কেবিনের সামনে পায়চারি করছে। ওয়াহাদ হাসপাতালে এসেছে বেশ কিছুক্ষণ আগে। সে বারবার সাদমানকে বসতে বলছে, কিন্তু সাদমান কিছুতেই চুপচাপ বসে থাকছে না। বেলার কাছে এখনও কাউকে যেতে দিচ্ছে না দেখে ওয়াহাজ বাইরে এসে বসেছে। সাদমানকে পায়ের সমস্যা নিয়ে বারবার পায়চারি করতে দেখে জোরে একটা ধমক বসিয়ে দিল। সাদমান পা নিয়ে আস্তে করে বসে পড়ল। ওয়াহাজ বলল, কি সমস্যা তোমার? বলেছি এই অবস্থা নিয়ে হাঁটাহাঁটি করবে না, তবুও কেন হাঁটছো? সাদমান মাথা নিচু করে বলল, নীরার জন্য চিন্তা হচ্ছে আমার। জানি না মেয়েটার কি হবে, আদৌ বাঁচবে কিনা। অনেক রক্ত ঝরেছে, সারা শরীরে ক্ষতের চিহ্ন, মুখটা কেমন হয়ে গেছে। ওর মুখ দেখলে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। কেন আমি ওকে নিয়ে বের হলাম? ওয়াহাজ সাদমানের কাঁধে হাত রেখে বলল, সাদমান, চিন্তা করো না, আল্লাহ সব ঠিক করে দেবে। এত কিছু জানার পর ওকে কিভাবে বাসায় রাখতাম বলো? তুমি তোমার টিমকে বলো জলদি রিমনকে খুঁজে বের করতে, আর যেন কোনো বিপদ না হয়। তার জন্য রিমনকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। সাদমান এবার চাপা স্বরে বলল, তার আগে আমাকে জানতে হবে রিমনকে আমাদের ক্ষতি করার চেষ্টা কেন করেছিল। নীরার এই অবস্থা করার পিছনেও হয়তো ওই লোকটাই দায়ী। পুলিশকে সব জানিয়ে দিলে লোকটা ফেঁসে যাবে, এমন ধরা পড়েও যেতে পারে। তাই হয়তো নীরাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। নীরার কিছু হতে দেব না। মেয়েটা বিপদে পড়ে নিজের সম্মান বাঁচাতে যা করার জন্য এসেছিল সেটা সে করেনি। সুযোগ অনেক ছিল আপনাদের ক্ষতি করার, কিন্তু সে করেনি। যা পাপ করেছিল সেগুলো আজকের এই কষ্টের কাছে কিছুই না। নীরাকে আর কোনো শাস্তি ছুতে পারবে না। সাদমান থেমে ওয়াহাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবারও বলে উঠল। রিমন কে ভাই? ওয়াহাজ অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকালো। সাদমান সাথে সাথে বলল, কি হয়েছিল রিমনের সাথে? রিমন কেন এমন করেছে? কে সে? ওয়াহাজ সাদমানের দিকে তাকাতেই একটা নার্স এসে ওয়াহাজকে উদ্দেশ্য করে বলল, স্যার, ওয়াজিয়া ম্যামের জ্ঞান ফিরেছে। উনি আপনাদের সাথে কথা বলতে চাইছেন। ওয়াহাজ সাথে সাথে উঠে দাঁড়ালো। সাদমানও দেওয়াল ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওয়াহাজ সাদমানকে ধরে বলল, চলো, ওয়াজিহার জ্ঞান ফিরেছে, এই ব্যাপারটা আমাকে জানতে হবে। আর হ্যাঁ সাদমান, তোমাকে সবটা জানালে তুমি একজন পুলিশ সেটা ভুলে যেতে হবে। তোমাকে হয়ে উঠতে হবে নিপীড়ন একজন মানুষ। ভাবতে হবে এই পরিস্থিতিতে থাকলে তুমি কি করতে, যেটা হয়েছিল তারপর তোমার আর কি করার থাকতো। সাদমান ভ্রু কুঁচকে ওয়াহাজের দিকে তাকালো, বলল, আপনি রিমনের ব্যাপারে সব জানেন? ওয়াহাজ দুপাশে মাথা নাড়িয়ে বলল, হুম, আমি না, আমরা। ওয়াজি খাও। ওয়াহাজ ওপর নিচ মাথা নাড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা নার্সকে নীরার কেবিনে রেখে দাও, ওর জীবনের ঝুঁকি আছে। দুজন বেলার কেবিনে প্রবেশ করলো। ফরাজ তখনও বেলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে আছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, নাকের ডাগা লাল হয়ে আছে। দরজা খোলার শব্দ পেতেই চোখটা মুছে পিছনে ঘুরে তাকালো সে। ওয়াহাজ আর সাদমানকে দেখে চেয়ারটা বাঁকা করে নিয়ে বসে সাদমানের দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। তোকে কেউ দেখেছে? পায়ে ব্যান্ডেজ নিয়েছিস? সরি ভাই, আমি ওয়াজিহাকে ছেড়ে বেরোতে পারিনি। আমি বুঝতেই পারছি না ওর অবস্থা কি করে হলো। ওকে নিয়ে 2 দিন বের হলাম, 2 দিনে কেমন দুর্ঘটনা ঘটলো। সাদমান পাশের চেয়ারে বসে ফারাজের পিঠে হাত ঘষে বলল, চিন্তা করিস না, আমাদের এসব অনেক চোট সহ্য করতে হয়। ব্যান্ডেজ করেছে, কিন্তু হাঁটাহাঁটির জন্য একটু রক্ত বেরিয়েছে, শুধু ব্যাপার না। ওয়াহাজ ঘুরে এসে অন্য পাশের চেয়ারটা বেলার বেডের দিকে এগিয়ে নিয়ে বসলো। বেলা মাথা ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকালো, মৃদু গলায় বলল, ভাবি কোথায় ভাইয়া? ওয়াহাজ বেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকলো, মৌকে বাসায় রেখে এসেছি। ও আসতে চাইলে কিন্তু আমি নিয়ে আসিনি। স্টেট নেওয়া ঠিক হবে না ওর। আমি হাসপাতালে এসে মিথ্যা বলেছি যে নীরা ভালো আছে। তোমার কথা তো জানোই না। বেলা শ্বাস টানলো, খানিকক্ষণ চোখ বন্ধ করে কিছু ভাবলো, তারপর বলল,
ভাবিকে একা বাসায় রেখে আসা উচিত হয়নি তোমার। আমাদের আমাদের সব কিছু রিমনের নখ দর্পণে সে হিংস্র রূপে অতীত থেকে বর্তমানে এসছে ভাইয়া। ফারাজ চকিতে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে ওয়াহাজের পিছনে এসে দাঁড়ালো। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি বলছো ওয়াজিহা? তোমার এই অবস্থা কি করেছে তুমি জানো? ইচ্ছে করে এমন করেছে? বেলা অসহায় চোখে ফারাজের দিকে তাকালো, চাপা শ্বাস ফেলে নরম গলায় বলল, আপনাকে অনেক কথা জানানোর আছে আমার। আমি আপনাকে বলার জন্য সুযোগ খুঁজছিলাম, কিন্তু বলে উঠতে পারছিলাম না। ওয়াহাজ সহসাই বলে উঠল। তুমি সচক্ষে কাউকে দেখেছো? বেলা চকিতে মাথা নাড়ল, বন্ধ করে বলল, সেই মুখটা আমার চোখে এখনো স্পষ্ট। কি হিংস্র সেই হাসি! এই হাসিই যেন কাউকে শেষ করে দেবে। সাদমান উপাস থেকে বলে উঠল। রিমন কে অজিয়া আপু? ফারাজ সপ্রশ্ন দৃষ্টিতে বেলার দিকে তাকালো, অনুযোগ ভরা কণ্ঠে বলে উঠল, তোমার এমন কোনো বিষয় যদি আমার অজানা থাকে, যেটা জানলে তোমার প্রতি আমার অভিমান তৈরি হবে, তাহলে আমি সেটা জানতে চাই না ওয়াজিহা। বেলা সরস দৃষ্টিতে ফারাজের দিকে তাকালো, মৃদু হেসে বলল, আপনি তো শক্ত হৃদয়ের মানুষ ফারাজ। কত কত আহত মানুষের করুণ মুখ, কান্নাকাটির রক্ত, কারো কারো মৃত্যু সহ্য করতে হয় আপনাকে। আজ না হয় কিছু সত্য জানলেন। ওয়াহাজ এক পলক বোনের দিকে তাকিয়ে আছে, এক পর্যায়ে বলে উঠল, আমি ওয়াজিহার সাথে একটু একা একা কথা বলতে চাই, তোমরা কি সুযোগ করে দেবে? ফারাজের বুকটা ভারী হয়ে আসছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার আর বেলার মাঝে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেমন দূরে দূরে লাগছে বেলাকে। এতদিন কোনোভাবেই বেলার অতীত নিয়ে কোনো কথা বলেনি সে, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভুল ছিল। একটা মানুষের অতীতকে ইগনোর করা উচিত না। কখনো অতীত শুধু অতীত হিসেবে থেকে যায় না। ফারাজ কোনো কথা না বলে কেবিন রুম থেকে বেরিয়ে এলো। সাদমান ও ভাই বোনকে কথা বলার সুযোগ দিয়ে বাইরে বেরিয়ে এলো। দুজন বেরিয়ে গেলে ওয়াহাজ বেলার হাতটা নিজের হাতে নিয়ে মুহূর্ত কয়েক স্থির চোখে বেলাকে দেখলো, তারপর বলল, রিমনকে তুমি দেখছো? কি হয়েছিল? কোনো কিছুই না ভেবেই বলতে থাকলো, আমি আর ফারাজ বাড়ি থেকে বের হয়েছিলাম। আমার মনে হচ্ছিল সবকিছু অন্যের মুখে শোনার আগে আমি ফারাজকে সব জানিয়ে দিব। বাড়িতে বললে সবাই জেনে যেতে পারে ভেবে সিদ্ধান্ত নিলাম বাইরে এসেই বলবো। কিছু দূর আসার পর ফারাজ গাড়ি থামিয়ে দেয়। একজন এসে জানালো সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ের অবস্থা খারাপ, হাসপাতালে আনার কথা বলছিল। ফারাজ নেমে গেলে আমি জাস্ট জানালা দিয়ে দেখার জন্য মাথাটা বের করেছি। তখনই কিছুর আঘাতে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। পেছনে তাকাতেই কেউ হেসে উঠল আর বলল, রিমন এত সহজে সব কিছু শেষ হতে দেবে না। আমি ওকে স্পষ্ট দেখেছি ভাইয়া, কিন্তু তারপর আর কিছু মনে নেই আমার। সব শুনে একটা জোরে শ্বাস ফেললো ওয়াহাজ, মাথায় হাত দিয়ে বলল, এখন কি তবে আমার সম্মান নিয়ে আবার নাড়াচাড়া হবে? ছেলে হয়ে কিভাবে সহ্য করব আমি? আবার কেন এসব সামনে আসছে? বেলা অসহায় চোখে ভাইয়ের দিকে তাকালো, বলল, আম্মা তো কোনো দোষ করেনি ভাইয়া। আম্মাকে অসম্মান করার প্রশ্নই আসে না। যা হয়েছিল সেটাতে আম্মার হাত ছিল না, অন্য কেউ এটার জন্য দায়ী ছিল, আর সে তার শাস্তি পেয়েছে। ওয়াহাজ চোখ ডলতে ডলতে বলল, তার ছেলে আবার ফিরে এসেছে আপনাদের ক্ষতি করলে। আমি ওকে সামনে পেলে ওর বাপের মতোই অবস্থা করব। বেলা দরজার দিকে দেখে আবারও ওয়াহাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি কিছু করনি, নতুন করে কিছু সামনে এলো না। যা করেছি আমি করেছিলাম, প্রতিশোধ নিয়েছিলাম আমি। এবারও প্রয়োজনে আমি শেষ করব সবকিছু। রিমন একা এত কিছু করছে? টাকা যেহেতু আছে খরচ করিয়ে মানুষ দিয়ে করাচ্ছে। একজনের পক্ষে এত কিছু করা সম্ভব না। কিছুক্ষণ চুপ থেকে বেলা আবারও বলল, নারীর কোনো দোষ নেই, নীরার কোনো দোষ নেই ভাইয়া। ওকে তুমি মন থেকে ক্ষমা করে দাও। মেয়েটা অনেক ভালো ভাইয়া। রিমনের ওই অপরিচিত নম্বরের ব্যাপারটা আমি তোমার আগে নীরাকে জানিয়েছিলাম। নীরা নিজেই বলেছিল সাদমান ভাইয়াকে জানাতে। সে তো আগে থেকে সব জানতো, তাই না ভাইয়া? সে যদি আমাদের ক্ষতিই চাইতো তাহলে সতর্ক বা সলিউশন বের করে দিত। ওর কোনো দোষ নেই ভাইয়া, নীরা পরিস্থিতির শিকার। বেলার কথায় ওপর নিচ মাথা নাড়ল ওয়াহাজ, চাপা গলায় বলে উঠল, আমি ওকে বাড়ি থেকে বের না করে দিলে হয়তো আজ এত বড় দুর্ঘটনা ঘটতো না। বেলা ঠোঁট টিপে চোখের পানি মুছে নিল, ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আল্লাহকে তাড়াতাড়ি সুস্থ করে দিই।
সুস্থ হয়ে যাক মেয়েটা। ভাইয়া, নীরার জ্ঞান ফিরবে তো? ফারাজ বলল নীরার কোমায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমিও সেটাই শুনেছি। একটা মিরাক্কেল ঘটে যাক আর মেয়েটা সুস্থ হয়ে যাক। মেয়েটার সাথে ভালো কিছু হোক। দুই ভাই বোনের মাঝে আরও কিছুক্ষণ কথা চলল। ওয়াহাজ উঠে দরজার কাছে গিয়ে ফারাজ আর সাদমানকে নিয়ে রুমে ডাকলো। ওয়াহাজের পিছু পিছু দুজন প্রবেশ করলো। ফারাজ দূরে গিয়ে দাঁড়াতেই বেলা মৃদু হেসে বলল, এক্ষুনি এত দূর চলে গেলেন? সব কিছু শুনলে আমাকে নিজের স্ত্রী বলে স্বীকার করবেন তো ডাক্তারবাবু? ফারাজ ধীর পায়ে এগিয়ে এসে বেলার বেডের কাছাকাছি বেলার হাতটা ধরে বসে বলল, তোমাকে কেমন অচেনা লাগছে ওয়াজিহা। যে সত্য তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে, সেই সত্য তুমি গলা থেকে ছুটে নাও না। প্লিজ, সে কথা তুমি গিলে ফেলো। বেলা ফারাজের হাতটা শক্ত করে ধরে বলল, আমার করা পাপটা একজনের জন্য ন্যায় আর অন্যজনের জন্য অন্যায়। আপনি সবটা শুনে ডিসাইড করবেন আপনার মতে সেটা কি। সাদমান পাশ থেকে বলে উঠল। আপু প্লিজ বলুন রিমনকে। বেলা মৃদু হাসল, শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, রিমন কে সেটা জানার আগে আমি কে সেটা আপনার জানা উচিত। ওয়াহাদ চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন সবটা বেলা বলবে আর সবাই চুপচাপ সেটা শুনবে। সাদমান ভ্রু কুচকালো। বেলার কথাটা বোধগম্য হলো না। কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি কে মানে? আমি কে সেটা জানবেন না? আমার পরিচয় থেকেই তো ঘটনার সূত্রপাত হবে। কে আপনি? বেলা দু হাত দিয়ে নিজের দুই গাল মুছে ফারাজের দিকে তাকিয়ে হেসে বলল, আমি একটা খুনি, আমি একটা বেজন্মাকে খুন করেছি। 18 বছর পূর্বের ঘটনা। বাড়ির পাশে বড় একটা পুকুর, তার ওপাশে বৈশাখী মেলা চলছে। আশেপাশের বাড়িগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে। বাড়িতে আত্মীয়রা আসায় তাদের নিয়ে এখানে ওখানে ঘুরতে বেরিয়েছে সবাই। রেহেনা বেগম তার 10 বছর বয়সী মেয়ে বেলাকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। বাড়িতে তিনি নিজের একটা ছেলে আর মেয়েকে নিয়েই থাকেন। স্বামী কয়েক বছর হলো তার কাছে আসে না। ছোট বউয়ের সাথেই বসবাস শুরু করেছেন। দুই বউকে তিনি পাশাপাশি দুইটা থাকার মতো বাড়ি করে দিয়েছেন। সতীন হলেও দুজনের মধ্যে কোনো রকম বিবাদ নেই। ওয়াহাদ যখন রেহেনার বেগমের গর্ভে, ঠিক তখনই একদিন তার স্বামী আজম সাহেব জানালেন একটা বিধবা মহিলাকে তার পছন্দ। বিয়ের কথা জানালেন তিনি। স্বামী পাপে লিপ্ত হতে পারে ভেবে বিয়ে করা যেহেতু জায়েজ, তাই স্বামীকে দ্বিতীয় বিয়ে করালেন। স্বামীর দ্বিতীয় বিয়ের বছর যেতে না যেতেই জানতে পারলেন সতীনও সন্তান সম্ভবা। এইভাবেই চলতে থাকলো দুইজনের দুইটা সন্তান। বছর খানেকের ছোট পরিবার। পারিবারিক ঝামেলা কলহ বেড়ে চলায় আজম সাহেব দুজনকে দুটো বাড়ি করে দিলেন। দুজনের সাথেই সময় ভাগ করে থাকতে শুরু করলেন। এভাবে প্রায় 9 বছর পর বেলাই পৃথিবীতে আসে। রেহেনা বেগম এদিক ওদিক খুঁজেও মেয়েকে পেলেন না। অতঃপর তিনি মেয়েকে ছাড়াই বাড়ি পৌঁছালেন। অন্ধকার নামতে শুরু করেছে। বাড়ির বাহিরে এসে ছাগলের দড়ি খুলে বাড়ির ভেতরে নিয়ে যাবেন, তখনই বাড়ির সামনের মেঠো পথ দিয়ে যাওয়া এক 9-10 বছর বয়সী ছেলেকে দেখে বললেন, কি রে মুকুল, বেলাকে দেখেছিস কোথাও? ছেলেটা হাঁটা থামিয়ে বলল, হ্যাঁ দেখছিলাম তো, বেলা ওয়াজার ভাইয়ের সাথে মেলায় আছে। ওয়াজার ভাই টাকা দিয়ে তাস খেলতেছে আর বেলা ওখানে বসে আছে। রেহেনা বেগম অবাক হলেন। ছেলেকে তিনি কতবার নিষেধ করেছিলেন এসব না খেলতে, তবুও ছেলেটা তার কথা শুনল না। নিজেও তো খেলছেই, সাথে মেয়েটাকেও নিয়ে গেছে। রেহেনা বেগম ছেলেটাকে যেতে বলে ছাগল নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বললেন, দুই ভাই বোন আজ বাড়িতে আয়, তারপর বুঝাবো কত ধানে কত চাল। আজ একটা মাইরও মাটিতে পড়বে না। সন্ধ্যা হতে শুরু করেছে। চারিদিকে অন্ধকার নামছে। অন্ধকার যেন শহরের চেয়েও গ্রামে আগে নামে। গাছগাছালিতে পরিপূর্ণ গ্রামে ঝপ করেই সন্ধ্যা, আর সন্ধ্যার পরেই রাত নেমে পড়ে। মেলা হয়তো প্রায় শেষের দিকে। রেহেনা বেগমেরও রান্নাও প্রায় শেষ। তিনি বারবার রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাস্তার দিকে ছেলে মেয়েকেই খুঁজছেন। দুই ভাই বোনের একজনকেও দেখা যাচ্ছে না। পাশের বাড়িতে হইচই হচ্ছে। মেলাকে উপলক্ষ করে ছোট বউয়ের ভাই ভাবি এসেছে বাড়িতে। বাহিরে আসা মাত্রই আজম সাহেবের সাথে দেখা হয়ে গেল রেহেনা বেগমের। বাড়ির মধ্যে চলে আসবেই তখনই আজম সাহেব বলে উঠলেন,
ওয়াহাজ কোথায়? বেলা কি করছে? রেহেনা বেগম দাঁড়িয়েই গেলেন, মাথা নিচু করে বললেন, ওরা দুই ভাই বোন বাড়ি ফিরেনি। বাড়ি আসুক আগে, তারপর দেখাবো ওদের একদিন কি আমার একদিন। আজম সাহেব চারিদিকে তাকিয়ে বললেন। রাত হয়ে যাচ্ছে তো, আমি দেখি ওদের পাই কিনা। রেহেনা বেগম বাধা দিয়ে বললেন, আপনার যেতে হবে না, ছোট বউ রাগ করবে। তোমার এসব নিয়ে ভাবতে হবে না তো। ভাবতে হবেই, আমার ছেলে মেয়ে ওরা। ওরা চলে আসবে এখনই। তুমি বাড়ির ভিতরে যাও, আমি দেখতেছি। বলেই লুঙ্গি এক হাত দিয়ে উঁচু করে ধরে নিয়ে হাঁটা শুরু করলেন আজম সাহেব। রেহেনা বেগম আর না দাঁড়িয়ে বাড়ির ভিতরে চলে এলেন। ঘরে বাতি জ্বলছে, কেরোসিন প্রায় শেষের দিকে। ছেলেকে পাঠাবেন সেটাও সম্ভব হচ্ছে না। ছেলেমেয়ের চিন্তায় অসম্ভব খারাপ লাগছে। রোজা রেখে তিনি বড্ড ক্লান্ত। ইফতার করেছেন শুধু পানি দিয়ে। নামাজ শেষ করে এখনও অপেক্ষায় আছেন। বাতি নিভু নিভু করছে। শরীরটা বড্ড খারাপ লাগছে। বারান্দা থেকে উঠে ঘরের মধ্যে চলে গেলেন তিনি। বিছানায় গা এলিয়ে দিলেন। শুতেই শরীরটা আরও খারাপ লাগতে শুরু করেছে। একদিকে ক্লান্তি, খিদে, অন্যদিকে ছেলে মেয়ের চিন্তা। হঠাৎই বাহিরে টিনের গেটের শব্দ হলো। কেউ ভেতরে আসছে। ওয়াহাজ আর বেলাকে ভেবে বিছানা ছেড়ে উঠলেন না। ওঠার শক্তিও নেই। দরজার শব্দ হতেই বলে উঠলেন, এই মুলুকে কোনো বাড়িঘর নেই, ফাঁকা চারপাশ। আমি বাড়িতে একা আছি জেনেও তোরা দুই ভাই বোন মেলাতে কি করছিস? তুই বড় ভাই হয়ে ছোট বোনকে সাথে নিয়ে যে জুয়া খেলছিস? ছি ওয়াহাজ, তোকে আমি মানুষ করতে পারলাম না। এত পড়াশোনা করে কি করছিস তুই? তোরা দুই ভাই বোন আমার কাছে আসবে না, বেরিয়ে যা ঘর থেকে। রেহেনা বেগম পেছনে ঘুরে দেখারও প্রয়োজন বোধ করলেন না। মনে অসম্ভব রাগ নিয়ে আছেন তিনি। অন্ধকারে কেউ পিঠ স্পর্শ করলো। ছেলে অথবা মেয়ে ভেবে দ্রুত গতিতে হাত সরিয়ে দিয়ে বললেন, ছুবি না কেউ আমাকে, আমি তোদের মানুই। ভালোবাসিস না তোরা আমাকে? হাত সরিয়ে দেওয়ার পরও আরেকবার স্পর্শ করলো কেউ। রেহেনা বেগম আবারও হাতটা সরিয়ে দিলেন। তৃতীয়বারের স্পর্শটা মোটেও পছন্দ হলো না রেহেনা বেগমের। পিছন দিকে ঘুরতেই পরিচিত একটা মুখ দেখে আটকে উঠলেন তিনি। সাথে সাথেই উঠে বসতে লাগলেন। সামনে দাঁড়ানো পুরুষ এবার রেহেনা বেগমকে উঠতে না দিয়ে নিজেই পাশে গিয়ে বসল। রেহেনা বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, কি করছেন ভাই? আপনি এখানে কেন? দয়া করে চলে যান আপনি। লোকটা চাপা স্বরে চুপিসারে বলল। চিন্তা কিসের রেহানা? রেহেনা বেগম সরে গেলেন। ভয়ার্ত গলায় বললেন, দোহাই লাগে আপনার, এখান থেকে চলে যান। লোকটা রেহেনা বেগমের হাত নোংরাভাবে স্পর্শ করে বলল, রেহানা, তোমার এত ভালো শরীর, এত সুন্দর চেহারা, তবুও তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে। তোমার কষ্ট আমি বুঝি। কতদিন এভাবে থাকবে বলো? কয়েক বছর হয়ে গেল। শরীরের তো একটা চাহিদা আছে, তাই না? রেহেনা বেগম এবার আশ্চর্যের শেষ পর্যায়ে চলে গেলেন। আহত গলায় বললেন, কি বলছেন আপনি? আপনাকে আমি ভাইয়ের নজরে দেখতাম। ছোট বউয়ের ভাই মানে আমারও ভাই। আপনার মুখে এরকম কথাবার্তা আশা করি না আমি। রেহেনা বেগম বিছানার ওপাশ থেকে নেমে এসে দাঁড়ালেন। বিছানায় বসা লোকটা রেহেনা বেগমের সতীনের বড় ভাই আনিস। বউ বাচ্চা নিয়ে বোনের বাড়িতে ঘুরতে এসেছে। এ সময় এভাবে আনিসকে কোনোভাবেই আশা করেনি রেহেনা বেগম। আনিস রেহেনা বেগমের দিকে এগুতে থাকলো। রেহেনা বেগম চিৎকার দিবেন ঠিক তখনই দৌড়ে গিয়ে মুখ চেপে ধরল আনিস। মুখ চেপে ধরায় আ উ শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আনিস দাঁতে দাঁত চেপে বলল, মুখ দিয়ে একটা শব্দ বের হলে তোর সাথে তোর ছেলে মেয়েকেও শেষ করে দেব। বেশি হেরিতেরি করলে গ্রামের মানুষের সামনে বলবো যে তুই আমাকে ডেকে পাঠিয়েছিলি। রেহেনা বেগম হাত জোর করে অনুনয় করতে থাকলো, কিন্তু কোনো কথাই আনিসের কানে যাচ্ছে না। আনিস আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল, তাই খুব একটা অসুবিধে হলো না। লুঙ্গির গিটের মধ্য থেকে দড়ি দিয়ে হাত বেঁধে ফেললেন। তারপর এক টুকরো কাপড় বের করে রেহেনা বেগমের মুখ বেঁধে ফেললেন। রেহেনা বেগমের আর কিছু করার নেই। এদিকে কারো আসার কথা না, কেউ বাঁচাতেও আসবে না। তিনি মনে মনে আল্লাহকে ডাকতে থাকেন। মনে মনে ভীষণ করে চাইতে থাকেন কেউ অন্তত বাড়িতে আসুক, তাকে বাঁচাক। রেহেনা বেগমের চাওয়া পূরণ হলো না। খারাপ চিন্তাধারা জিতে যেতে থাকলো। রেহেনা বেগম শুধু চোখের পানি ফেলছে।
আনিস রেহনা বেগমকে টেনে হিঁচড়ে বিছানার দিকে নিয়ে যেতে থাকে। রেহনা বেগম যেতে চাইছে না, অসহায়ের মতো কেঁদেই যাচ্ছে। ধস্তাধস্তি চলতে থাকলো। শেষ পর্যায়ে রেহনা বেগম টিকে থাকতে পারছেন না, গলা ছেড়ে আল্লাহ বলে ডেকে উঠলেন, কিন্তু স্পষ্ট শোনা গেল না। চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল। দুই ভাই বোন পা টিপে টিপে বাড়িতে ঢুকলো। চারপাশ অন্ধকার, ঘরে নিভু নিভু আলো দেখা যাচ্ছে। ওয়াহাজ বেলাকে আগে ঘরে যেতে বললে মায়ের ভয়ে এসে পিছিয়ে এলো। মাথা এদিক ওদিক নাড়িয়ে বলল, ভাইয়া আমি আগে যাব না। কেন? মা নিশ্চিত খুব রেগে আছে, আমি গেলেই আমাকে মারবে। বড় ভাই মার খেলে খুব ভালো লাগবে দেখতে। যা ঘরে যা, মা কিছু বলবে না। এতক্ষণ কি করলাম সেটা যদি জানতে চাই, কি বলবো আমি? বলবি ভাইয়ার সাথে ঘুরছিলাম। মাকে তোমার বোকা মনে হয়? না, তোকে বোকা মনে হয়। ঘরে যাব ভাইয়া। হ্যাঁ যা। বিপদের দোয়া পড়ে একটা ফু দিয়ে দাও। ওয়াহাজ সম্ভবত দোয়া ইউনুস পড়ে বেলার মাথায় একটা ফু দিয়ে দিল। বেলা পা টিপে টিপে গেটের থেকে ঘরের দিকে এগুতে থাকলো। কাছাকাছি যেতেই মায়ের অস্বাভাবিক গলা শুনতে পেল সে। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল বেলা। পিছনে ভাইয়ের দিকে তাকাতেই দেখলো ওয়াহাজ কলপাড়ের দিকে রওনা দিয়ে দিয়েছে। বেলা আর দেরি না করে তাড়াতাড়ি করে ঘরের দিকে যেতে শুরু করলো। মায়ের গলা তার ভালো মনে হয়নি। মনে মনে ভাবছে অসুস্থ হয়ে যায়নি তো। বেলা বারান্দায় উঠেই মা বলে ডেকে ওঠে। রেহনা বেগম ততক্ষণ হু হু করে কান্না করে ওঠেন। তিনি তখনও নিজের সর্বস্ব দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। বেলার গলা শুনে সরে দাঁড়ায় আনিস। অভিলাষ পূরণ না হতেই দুই ভাই বোনের চলে আসায় বিব্রত হয়। সে নিজে সন্ধ্যার আগে মেলায় দুই ভাই বোনকে খুঁজে বের করে টাকা হাতে দিয়ে এসেছিল। বলেছিল ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে। দুই ভাই বোনকে ভালো করে এটা ওটা খেতেও বলেছিল। এক প্রকার লোভেই ফেলেছিল তাদের। বেলার গলা শুনতেই রেহেনা বেগম যেন হারানোর শক্তি পুনরায় ফিরে পেলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে একটা লাথি দিলেন শরীরের দাগ বসাতে চাওয়া লোকটাকে। বেলা ঘরে ঢুকতেই দৃশ্যটা দেখতে পেল। বুকটা যেন কেঁপে উঠল তার। দৌড়ে গিয়ে মায়ের হাতের বাঁধন খুলে দিল। শরীরের পোশাক অবিন্যস্ত হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে সেটা ঠিক করে দিল বেলা। আনিস বেরিয়ে যাবে তখনই ওয়াহাজ দরজার চৌকাঠে এসে দাঁড়ালো। বেলা মায়ের মুখের বাঁধা কাপড় সরিয়ে দিতেই রেহেনা বেগম চিৎকার দিয়ে বলে উঠলেন, ওই জানোয়ারকে যেতে দিবি না একদম। কুত্তার বাচ্চাকে আমি আজ জবাই করব। আমার শরীরে হাত, নিজের শরীরে এতদিন আগলে রেখেছি। আল্লাহ যেন এই দিকে অন্তত দোষ দিতে না পারে। আর এই জানোয়ার আমারে ভোগ করতে আসছিল। রেহেনা বেগম রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আনিসের দিকে তেড়ে যান। বলতে থাকেন, আমাকে কি সস্তা মনে হয় নাকি? বেজন্মা, তোর বউ তোরে শাস্তি দিতে পারে না? অন্য মহিলার দিকে খারাপ নজর দিস? ওয়াহাজ এতক্ষণে সবটা বুঝে গিয়েছে। বুঝেছে বেলাও। রাগ ঘৃণায় সারা শরীর রিরি করছে তাদের। বেলা সমানে শ্বাস ফেলছে। মায়ের এই অসম্মান সহ্য করতে পারছে না সে। রাগে ফুঁসছে। রেহেনা বেগম হঠাৎই চৌকির নিচ থেকে হাতুড়িটা তুলে নিলেন। আনিসের চোখ বড় বড় হলো। ভয়ে বারবার শুকনো ঢোক গিলতে থাকলো। ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে তখনই ওয়াহাজ বলে উঠল, আমার মায়ের দিকে হাত বাড়িয়েছিস না? মেলায় আমাদের দুই ভাই বোনকে টাকা দিয়ে দেরি করতে বলেছিল তোর নোংরা মনস্কামনা পূরণ করতে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আনিস শুকনো ঢোক গিলে ধমকর স্বরে বলে উঠল, রাস্তা থেকে সরে দাঁড়া। কার সাথে ভাবে কথা বলছিস জানিস? আমি আনিস মিয়া। আমাকে ভয় দেখানো এত সোজা না। মামা, আপনি আমার মায়ের নষ্ট করতে আইছিলেন? 10 বছর বয়সী বেলার কথা শুনে হতভম্ব হয়ে যায় আনিস। বেলার দিকে তাকিয়ে বলে, এত ছোট বয়স এই কথা? মা একেবারে পাকিয়ে ফেলছে দেখতাছি। তা আমি আসার আগে আর কেউ আইছে নাকি তোর মায়ের কাছে? তাছাড়া আমি তো একা আসিনি, তোর মা আমারে ডাকছে তাই আইছি। তা না হলে আমার ঠেকা পড়ছে তোর মায়ের কাছে আসার। রেহেনা বেগমের গা শিউরে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, এত বড় মিথ্যা কথা! নিজে কালি লাগাইতে আইসা এখন কইতাছিস আমি ডাকছি? জানোয়ারের বাচ্চার কিছু কইছি? তোরে আজ কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। মহিলা বলে কি ফেলনা লাগে আমারে? নরম মনে হয়? কি ভাবছিস যা ইচ্ছে তাই করবি? বলবি আর মেনে নেব? আনিস চোখ রাঙিয়ে বলে উঠল,
আমাকে ডেকেছিস নষ্টামি করতে, এই কথা পুরো গ্রাম জানলে কি করবি তুই? তুই কিছু করার আগেই প্রোগ্রাম তোর সাথে কি করবে সেটা চিন্তা করে দেখ। রেহেনা বেগম ভ্রু শটান বিস্তৃত করে বললেন। সর্বনাশ করতে এসেছিস তুই আমার। আমার ছেলে মেয়ে এই সময়ে চলে না আসলে এরপর মরা ছাড়া আমার উপায় থাকতো না। ধরা পড়েছিস তবু অপরাধ বোধটুকু নেই। আমার ভুল হয়েছে, গেট দরজা আটকাই দিলে তো আর এত তেজ থাকতো না। কিসের এত তেজ তোর? রূপের? এটা স্যার আর কী আছে তোর? এই রূপেরও দাম নাই, স্বামী আটকাইতে পারিসনি। আমার বোনের দিকে 18 বছর আগে যোগ ছিল। রেহেনা বেগম দাঁতে দাঁত চেপে আনিসের কথাবার্তা শুনে যাচ্ছে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন ধারা কথাবার্তা বলতে পারে সেটা ভাবছে। আনিস বেরিয়ে যাবে তখনই ওয়াহাজ আরও শক্তপোক্তভাবে পথ আটকে দাঁড়ায়। আনিস ধমকের স্বরে বলে উঠল, সরে দাঁড়া, যেতে দে, না হলে খারাপ হবে। ওয়াহাজ মাথা উঁচু করে বলল, কি খারাপ হবে? দুই ভাই বোনকে বের করে নিয়ে না হয় দুজনকে ঘরের মধ্যে বেঁধেই তোর মাকে নিয়ে শুভ। কাজটা সম্পূর্ণ হইতে দিলি না, ভাল লাগবে দেখতে? তোর মায়ের নামের পাশে বেশ্য উপাধি লাগাইলে সুন্দর লাগবে। বেলা এতক্ষণে চুপ থাকলেও এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সে। মায়ের হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে দৌড়ে এসে আনিসের মাথায় আঘাত করল। ওয়াহাজ রেহেনা বেগম দুজনেই থ মেরে দাঁড়িয়ে রইল। আনিসের মাথায় আঘাত লাগার সাথে সাথেই মেঝেতে লুটিয়ে পড়ল আনিস। বেলা শরীরের ওপর চেপে বসল, মাথা সারা শরীরে আঘাত করতে থাকলো আর বলতে থাকলো, তুই আমার মায়ের দিকে নজর দিছিস, এটা তোর জন্য। তুই আমার মায়ের দিকে নজর দিছিস, এটা তার জন্য। তুই আমার মায়ের দিকে হাত বাড়িয়েছিস, সেটা তার জন্য। তুই আমার মায়ের শরীর ছুঁয়েছিস, সেটা তার জন্য। তুই আমার মাকে কলঙ্কিত করতে চেয়েছিস, সেটা তার জন্য। তুই আমার মায়ের নামে মিথ্যা রটাতে চেয়েছিস, সেটা তার জন্য। বেলার কৃতকার্য চোখের পলকে ঘটে যাওয়া ওয়াহাজ রেহেনা বেগম কিছুই করে উঠতে পারল না। পরপর কয়েকটা আঘাতের পর যেন তাদের হুঁশ ফিরল। ওয়াহাজ তাড়াতাড়ি করে বোনকে সরিয়ে ফেলল। বেলা চিৎকার করে গালাগালি করে যাচ্ছে। সে আনিসের দিকে ছুটে ছুটে যেতে চাইছে। আনিসের হাতে বার কয়েক আঘাতের জন্য হাতটা প্রায় থেতলে গিয়েছে। মাথা দিয়ে রক্ত ঝরছে, মেঝে ভিজে গিয়েছে। যে মেয়ের সামান্য হাতের আঙুল কেটে গেলে ভয়ে সেদিকে তাকায় না, সেই মেয়ের বৃদ্ধংশী রূপ যেন রেহেনা বেগম বিশ্বাস করতে পারছেন না। ওয়াহাজ বেলার রাগ নিয়ন্ত্রণের জন্য বোনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বেলার সারা শরীর রাগে কাঁপছে। রেহেনা বেগম এক পলকে বেলাকে দেখে যাচ্ছেন। এ কি দেখলেন তিনি? কি মেয়ে জন্ম দিয়েছেন তিনি? এ যেন আগুনের ফুলকি। রেহেনা বেগমের সম্বিত ফিরল। ওয়াহাজ তখনও বোনকে বুকের সাথে জড়িয়ে নিয়ে দূর থেকে আনিসের লুটিয়ে পড়া দেহখানা দেখছে। রেহেনা বেগম এক পা দুপা করে সেদিকে এগুলো। আনিসের নাকের দিকে আঙুল দিয়ে আটকে উঠলেন তিনি। আনিস মারা গেছে, শ্বাস ফেলছে না। রেহেনা বেগম অসহায় ভঙ্গিতে মেয়ের দিকে তাকালেন, বললেন, আনিস মরে গেছে, এখন কি করব? ঘরের বাইরে আজম সাহেবের গলা শোনা গেল। তিনি বেলার নাম ধরে বললেন, বেলা এসেছিস? ওয়াজার বাড়িতে এসেছিস তোরা? রেহেনা বেগম চমকে উঠলেন, কাবা কাবা গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ, এসেছে ওরা। রেহেনা বেগমের কথা শেষ হতেই বাড়ির পিছনে কয়েকজনের গলা শোনা গেল। 2-3 জন গেটের দিকে আসছে আর বলছে, এই তাড়াতাড়ি চল, কি হয়েছে দেখে আসি। চিৎকার চেঁচামেচি শোনা গেল এই বাড়িতে। রেহেনা বেগম লাশের পাশ থেকে উঠে দাঁড়ালেন, তড়িঘড়ি করে চলে এলেন বাহিরের দরজায়। পুরোপুরি রাত নেমেছে, চারিদিক অন্ধকার। দূর দূরান্ত কাছে পিঠে কোথাও একটু আলো ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। বাড়ির সামনের বেটো পথ দিয়ে পাশের 2 বাড়ি থেকে কয়েকজন এসেছে। ওপাশ থেকে কেউ রেহেনা বেগমকে ডাকতে শুরু করলো। রেহেনা বেগম নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলেন। দরজা খুলে দিতেই 2-3 জনের দেখা পেলেন। পিছনের দিকে আরও কয়েকজন দাঁড়িয়ে। সামনে থেকে একজন বলল, কি ব্যাপার, এত চেঁচামেচি কেন করছো? কি সব বলছো? রেহেনা বেগম শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বললেন, ওই যে ছেলে মেয়ে দেরি করে বাড়ি আসছে, তাই চেঁচাচ্ছিলাম। 2 জন কথা বলতে বলতে রেহেনা বেগমকে পার করে ভেতরে চলে এলো। রেহেনা বেগম ভেবেছিলেন সদর দরজা থেকেই বিদায় করে দেবেন, কিন্তু সেটা হলো না। এবার একটা আস্ত ডেড বডির সামনে চলে আসবে। 2 জনকে ঘরের দিকে যেতে দেখে রেহেনা বেগম আফসোস করতে থাকলেন। পিছন থেকে আনিসের স্ত্রী এবং 15-16 বছরের ছেলে প্রবেশ করলো। আনিসের স্ত্রী একগাল হেসে রেহেনাকে বলল, কোথায় আপনার ছেলে মেয়ে?
দেখিনি অনেক দিন। রেহেনা বেগম সহসাই বলে উঠলেন। বাড়িতে কেরোসিন নেই, বাতি নিভে গেছে। ছেলেকে দোকানে পাঠাতে হবে, অন্ধকারে লাইটটা খুঁজেও পাচ্ছি না। আনিসের স্ত্রী জাহিদা খাতুন হেসে বললেন। সমস্যা নাই, আমার হাতে লাইট আছে। জাহিদা খাতুনের কথা শেষ হতেই ভেতর থেকে কেউ চিৎকার দিয়ে বলে উঠল। লাশ? এ জ্বলন্ত একটা মানুষকে খুন করে ফেলছে রে। ভেতরের মানুষের চিল্লাচিল্লিতে বাহিরের মানুষগুলো দৌড়ে এলো। রেহেনা বেগম কপালে হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন। পর মুহূর্তে ছুটে গিয়ে মেয়ের পাশে দাঁড়ালেন। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যেই সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ল। আজমের বড় বউয়ের মেয়ে তার সতীনের ভাইকে খুন করেছে। 10 বছরের মেয়ের হাতে মধ্যবয়সী পুরুষ খুনের খবর যেন বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। ঘন্টার মধ্যেই পুলিশ এসে উপস্থিত হলো। পুলিশ একটা বড় জিপ রাস্তার পাশে দাঁড় করিয়ে মেয়েটা পথ ধরে রেহেনা বেগমের বাড়িতে প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যেই লাশ পোস্টমর্টেম পাঠানো হলো। বাড়ি ভর্তি মানুষ। একপাশে আনিসের স্ত্রী জাহিদা এবং রিমন কান্নাকাটি করে যাচ্ছে। রিমন মাঝে মধ্যে ওয়াহাজ আর বেলার দিকে তেড়ে যাচ্ছে মারার জন্য। লোকজন মিলে তাকে বারবার আটকে রাখার চেষ্টা করছে। পুলিশের এক বড় অফিসার বেলাকে সামনে ডেকে পাঠালেন। লেডি কনস্টেবল গিয়ে বেলাকে নিয়ে অফিসারের সামনে উপস্থিত হলেন। গম্ভীর অফিসার একটা সিগারেট ধরালেন। গম্ভীর গলায় বললেন, নাম কি তোমার? বেলা অফিসারের চোখে চোখ রেখে বলল, বেলা। অফিসার কড়া গলায় বললেন, বেলা? কি আগে পিছে কিছু নাই? বেলা নীরব কণ্ঠে বলল, না, আরেকটা নাম ওয়াজিহা। হ্যাঁ? খুন করেছেন কেন? কি করেছিল ওই লোকটা? আমার মাকে নিয়ে বাজে বাজে কথা বলেছিল। তোমার মা কি ভালো? ভালো হলে একজন বাজে কথা কেন বলবে? আমি যদি আপনারে নিয়ে বাজে কথা বলি তাহলে আপনি কি বাজে হয়ে যাবেন? কথা ভালোই শিখেছো। বেলা কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অফিসার আবার বললেন, কে মেরেছে তাকে? বেলা আবার মাথা নিচু করলো, মাটির দিকে তাকিয়ে বলল, মাকে নিয়ে যা তা বলছিল, গালিগালাজ করছিল। আমি সহ্য করতে না পেরে হাতুড়ি দিয়ে মাথা শরীরে আঘাত করেছি। হাত থেতলে দিয়েছে কেন তোমার মায়ের? বেলা উপর নিচ মাথা নেড়ে বলল, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল। কেমন খারাপ ব্যবহার? মাকে ছুঁয়েছিল, খারাপভাবে ছুঁয়েছিল। তুমি এসব বুঝলে কি করে? বেলা মাথা তুলে অফিসারের দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মা আমাকে স্কুলে ভর্তি হওয়ার সময় থেকে সবকিছু শিখিয়েছে। কোনটা ভালো স্পর্শ, কোনটা খারাপ, এসব সম্পর্কে আমি জানি। অফিসার উঠে দাঁড়ালেন। বেলাকে আর কিছু জিজ্ঞেস করলে না। লেডি কনস্টেবল বললেন, নিয়ে এসো মেয়েটাকে। ও শাস্তির ব্যবস্থা কতটুকু বা হবে? পিচ্ছি একটা মেয়ে, বয়স 18 হতে অনেক দেরি। তবে এত ছোট মেয়ে খুন করে ফেলেছে, এটা ভাবার বিষয়। বেলাকে নিয়ে যাওয়ার কথা বলতেই রেহেনা বেগম উচ্চ শব্দে কেঁদে উঠলেন। দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। মেয়ের মুখ মাথায় হাত বুলিয়ে কাঁদতে থাকলেন। বেলার বাবার কাছে আসতে পারছে না। ছোট স্ত্রীর ভাইয়ের জন্য কাঁদছে আর বলছে, তুমি যদি ওই মেয়ের কাছে যাও, বাঁচানোর চেষ্টা করো, তাহলে তোমার একদিন না হয় আমার একদিন। ওয়াহাজ এসে মাকে বোনের থেকে ছাড়িয়ে নিল। নিজে একবার বোনকে জড়িয়ে ধরে পড়ল। খুব তাড়াতাড়ি আমরা আবার এক হব, চিন্তা করিস না বোন। বাড়ি ভর্তি মানুষ নানা রকম কথা বলা বলি করছে। কাঁধা ছুড়াছুড়ি করতে দ্বিধা করছে না। বেলাকে নিয়ে যাওয়া হলো। রেহেনা বেগমের কান্নাকাটি বাড়তে থাকলো। ভেবে পার না কি থেকে কি হয়ে গেল। বাড়ি বোঝাই মানুষ এবার যেন রেহেনা বেগমের গায়ে কালি লাগাতে ব্যস্ত। কানাঘুষো শুনতে পেল রেহেনা বেগম। কয়েকজন মহিলা নিজেদের মধ্যে বলাবলি করছে, এতদিন স্বামী ছাড়া আছে, আজ মনে হয় সতীনের ভাইকে ডেকেছিল। ওইটুকু মেয়ে এত বড় লোককে মারলো কিভাবে? আর এটা যে মা হয় তাই হয়তো হাতে নাতে ধরে মায়ের উপরের রাগ ওই ছেলের উপর দেখাইছে। মহিলার হয়তো সোয়াও হয়ে গেছে। কি দিন দেখতে হচ্ছে, আল্লাহ কি দিন যে দেখাচ্ছে। মানুষ ধীরে ধীরে বেরিয়ে যায়। রেহেনা বেগমের সতীন কাঁদতে কাঁদতে রাগে এটা ওটা ভেঙে রেখে গিয়েছেন, সেগুলো ওভাবেই পড়ে রইল। বাড়িতে মানুষের ভিড় বাড়ল। দোকান থেকে কেরোসিন এনেছিল। বাড়ি অন্ধকার থাকায় বাতি জ্বালিয়ে দিয়েছে সে। ওয়াহাজ ঘরে নিজের বিছানায় গেলেও চিন্তায় সারা রাতেও একবারও চোখের পাতা এক করতে পারেনি। বোনের সাথে সে নিজে যেচে
বোনের সাথে সে নিজে যেতে চেয়েছিল, কিন্তু মা একা থাকবে বলে আর যাওয়া হয়নি। রেহেনা বেগম দরজার চৌকাঠে বসে সারা রাত পার করছেন। অপেক্ষা শুধু সকাল 10টার। সকাল হলেই মা ছেলে মিলে থানায় গিয়েছেন মেয়েকে খোঁজ খবর নিতে। ওয়াহাজ আগেই মাকে বলেছেন বেলার বয়স কম, তাই তার শাস্তি হবে না, কিছুদিন হয়তো রাখবে, তারপরই ছেড়ে দেবে। বেলা যেহেতু 10 বছর বয়সী, তাই তার কঠিন শাস্তি হওয়া অসম্ভব বিষয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দুজনকে বসিয়ে রেখেছে, কিন্তু বেলার সাথে দেখা করতে দেয়নি। থানা থেকে একজন বলেছে কেস কোর্টে উঠতে পারে, আইন উন্নত হচ্ছে, কিছু তো শাস্তি হবেই। কথাটা শোনার পর থেকে রেহেনা বেগমের মনের মধ্যে খচখচ করছে। সারাটা দিন মেয়েকে এক নজর দেখতে ছেলেকে নিয়ে থানাতেই পড়ে রইলেন তিনি। বিকেলের দিকে একজন লেডি কনস্টেবল বেলাকে নিয়ে এলো। মেয়েকে দেখে আঁতকে উঠলেন। এক রাতে মেয়ের চেহারা কি অসম্ভব মলিন হয়ে গিয়েছে। মেয়ের মুখ, সারা শরীরে হাত বুলিয়ে দিলেন তিনি, চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন সমস্ত মুখ মাথা। হঠাৎ পিঠের এক জায়গায় হাত পড়তেই আহ বলে চিৎকার দিয়ে উঠল বেলা। তড়িৎ গতিতে মায়ের কাছ থেকে দূরে সরে গিয়ে জোরপূর্বক হাসল। রেহেনা বেগম ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকালেন, তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, কি হয়েছে বেলা? সরে গেলি কেন? বেলা আবারও এগিয়ে এলো মায়ের দিকে, মলিন মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, কিছু না মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন? দেখো আমি ঠিক আছি। বেলার স্বর পরিবর্তন হয়েছে। ভীষণ ঠান্ডা লেগে গলা ভেঙে গেলে স্বর যেমন শোনায় ঠিক সেরকম শোনাচ্ছে। পাশ থেকে ওয়াহাজ বলে উঠল, তোর গলা ভারী শোনাচ্ছে কেন বোন? বেলা ঠোঁট প্রশস্ত করে মাকে জড়িয়ে ধরে বলল, মাকে ছাড়া কখনো কোথাও থাকিনি তো, মাকে খুব মনে পড়ছিল, কান্না পাচ্ছিল তাই। রেহেনা বেগম কাঁদতে কাঁদতে শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরতেই বেলা কেঁপে উঠল। রেহেনা বেগম এবার বেলার ফ্রকের পিছনের বোতামের দিকে খেয়াল করতেই দেখলেন বোতাম খোলা, পিঠে দাগ। বুকটা কেঁপে উঠল রেহেনা বেগমের। ভারী গলায় বলল, ওরা তোকে মেরেছে মা? তোর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি, একটা থাপ্পড় পর্যন্ত দিইনি, আর ওরা তোকে লাঠি দিয়ে মেরেছে? পাশ দিয়ে এক লেডি কনস্টেবল বলল, তো তোমার মেয়েকে মারবো না? খুন করেছে ও, ওকে কোর্টে চালান করে দেওয়া হবে, জেলও হবে। আমার মেয়েকে মারা হয়েছে কেন? ওকে তো সন্দেহের বসে ধরে আনা হয়নি, ও নিজের মুখে স্বীকার করেছে। এরপরও ওর গায়ে হাত তোলা হয়েছে কেন? আমি জানতে চাই। এটা আইনের কোথায় লেখা আছে যে 10 বছরের একটা বাচ্চা মেয়েকে ধরে এনে এমন নির্যাতন করা যাবে? রেহেনা বেগমের কথার পরিপ্রেক্ষিতে লেডি কনস্টেবল বলে উঠল, 10 বছরের মেয়ে খুন করতে পারে আর মার খেতে পারে না? বাত্তামিজ লড়কি জন্ম দিয়েছে, কোনো কথা মাটিতে পড়তে দেয় না। লেডি কনস্টেবল কথাগুলো বলে নিজের কাজে চলে গেল। বেলা মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল, বলল, মা তুমি কাঁদছো কেন? আমাকে তো খুব ব্যথা দেয়নি। মেয়ের দিকে তাকাতেই ভেতরটা যেন দুমড়ে মুষড়ে যাচ্ছে রেহেনা বেগমের। এইটুকু মেয়ে তার জন্য এত কষ্ট সহ্য করছে। কষ্ট তো সহ্য করার কথা মায়ের। মা হাজারো প্রতিকূলতা সহ্য করে ছেলে মেয়ের জন্য, আর তার বেলায় হচ্ছে উল্টো। মেয়ে কিনা মায়ের জন্য এত কষ্ট সহ্য করছে। মেয়ের পিঠের দাগ, থমথমে মুখ সহ্য করতে পারছে না রেহেনা বেগম। ওয়াহাজ টলমলো চোখে বোনের দিকে তাকিয়ে আছে। কি বলবে ও? বোন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এটা বলা আদৌ সম্ভব এই পরিস্থিতিতে? বেলা নিজেই মাকে বলল, মা আমাকে এরা আটকে রাখতে পারবে না। আমি তো তোমাকে বাঁচাতে ওটা করেছি, ওটা না করলে তোমার ক্ষতি হতো। আমাকে তো তুমি স্কুলে ভর্তি করার পর থেকে অনেক কিছু শিখিয়েছো, আমি সব মনে রেখেছি। আমার মাকে কেউ কেন খারাপ গালি দেবে, কেন গায়ে হাত দেবে? আমি যা করেছি ঠিক করেছি। রেহেনা বেগম হাঁটু ভেঙে নিচে বসে পড়লেন। বেলার ছোট ছোট 2 হাত ঠোঁটে ছুঁয়ে চুমু খেতে লাগলেন। ওয়াহাজ এসে বোনের কাঁধে হাত রেখে দাঁড়ালো। বেলা মা আর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা চিন্তা করো না, আমার কিছু হবে না ইনশাল্লাহ, দেখো। ওয়াহাজ এক পাশ থেকে বোনকে জড়িয়ে ধরল। রেহেনা বেগম উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে নিলেন। রেহেনা বেগম মেয়েকে কিছু বলবেন, তখনই একজন এসে জানালো বেলার সাথে দেখা করার সময় শেষ। বেলাকে নিয়ে যাওয়ার জন্য সাথে সাথে হাত ধরে টান দিলেন একজন। বেলা অসহায় মুখে মায়ের আর ভাইয়ের দিকে তাকিয়ে রইল। রেহেনা বেগমের চেয়েও মেয়েকে আটকাতে পারলেন না।
ছলছল চোখে চেয়ে রইলেন মেয়ের দিকে। বেলাকে আবারও ভেতরে নিয়ে গিয়ে আটকে রাখা হলো। মন খারাপ নিয়ে ছেলেকে সাথে নিয়ে বাড়ি ফিরতে হলো রেহনা বেগমকে। বাড়িঘর ফাঁকা, মেয়েকে ছাড়া কিছুতেই ভালো লাগছে না। শুধু ভাবছেন মেয়েটা বাড়িতে থাকলে এটা করতো ওটা করতো, কিন্তু এখন বাড়ি যে মরুভূমির মতো হয়ে গেছে, চারিদিকে জনমানব শূন্য। বাড়ি ফেরার পর থেকেই কিছুক্ষণ পরপর 2-3 জন করে দল বেঁধে রেহনা বেগমের বাড়িতে আসা শুরু করেছে। অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে কিছু না বললেও যাওয়ার সময় ঠিকই 2-একটা কটু কথা বলতে বলতে চলে যায়। রেহনা বেগম শুধু শোনেন আর চোখে বাহিরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলেন। 2 দিন কেটে গিয়েছে। বাড়ি থেকে থানা আর থানা থেকে বাড়ি করতে করতে বেলার আর দেখা মেলেনি। ওখান থেকে জানানো হয়েছে কোর্ট থেকে সব কিছু মীমাংসা না হওয়া পর্যন্ত বেলার সাথে দেখা করা যাবে না। ওখান থেকে আরও জানানো হয়েছে বেলার 10-12 বছর কারাদণ্ড হতে পারে। খবরটা শোনার পর ভেঙে পড়েছেন রেহনা বেগম। এদিকে মেয়েকে দেখতে না পারার শোক যেন কুড়ে কুড়ে খাচ্ছে, আবার এত বড় একটা খবর শুনে যেন সব কিছু এলোমেলো লাগছে তার। গত 2 দিনই তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত এক নাগাড়ে থানার বাহিরে বসে থেকেছেন। মেয়েকে এক নজর দেখতে ভেতরের অফিসারদের প্রতি কত কাকুতি মিনতি করেছেন তিনি। কোনো কিছুতেই কাজ হয়নি, বাড়িতেও শান্তি নেই। চারিদিকের মানুষের কথা, পাশের বাড়ি থেকে সতীনের চেঁচামেচি, আঘাত করা কথা, মেয়ের চিন্তা, কোনো কিছুতেই শান্তি নেই। জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠেছে। শান্তিতে নিঃশ্বাসটুকু নেওয়া সম্ভব হয় না যেন। চারপাশের মানুষজন যেন পরিবেশটা আরও ভারী করে ফেলেছে। শনিবার সকালবেলা ওয়াহাজ বারান্দায় বসেছিল। রেহনা বেগম ঘর থেকে বাজারের ব্যাগ আর হাতে কিছু টাকা বেরিয়ে এসে ওয়াহাজের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ঘরে বাজার নেই, বাজার করে নিয়ে আয়। এই কয়েকদিন তো ঠিক মতো খাসনি, রান্নাই করিনি, খাবি কি? যা বাপ, বাজার থেকে কিছু নিয়ে আয়। ঘরে মুড়ি আছে, খেয়ে যা। ওয়াহাজ ব্যাগটা হাতে নিয়ে বলল, কি বাজার করে আনবো মা? কি কি লাগবে? ছোট কোন মাছ নিয়ে আসিস আর সবজি, ঘরে চাল আছে। তাহলে বাজার করেই আনি, তুমি রান্না করলে একেবারে খেয়ে নেবে। ওয়াহাজ বাজারের টাকা আর ব্যাগ নিয়ে বাজার করতে বেরিয়ে গেল। রেহনা কাজ সেরে ঘরে গিয়ে কাগজ কলম নিয়ে বসলেন। মেয়ের কথা মনে করে লিখতে থাকলেন মনের কথা। দু চোখ ছলছল করে উঠেছে, বুকটা কেমন চিনচিন ব্যথা করছে। নিজের মনের কথাগুলো শব্দ বাক্যাকারে লিখতে থাকলেন, সাথে কিছুটা মায়া আর মমতা জড়ানো। ওয়াহাজ বাড়ি ফিরলে রেহনা বেগম টানা কয়েকদিন পর মনোযোগ দিয়ে ছেলের জন্য রান্না করলেন। মাছ কেটে ধুয়ে পাতলা ঝোলের একটা তরকারি করলেন। রান্না শেষ হতেই ছেলেকে ডেকে খেতে দিলেন। মাছের মাথা ছেলের প্লেটে তুলে দিলেন। দিতে গিয়ে হাতে কাঁপতে থাকলো। অন্যদিন সামনে ছেলে মেয়ে দুজনই বসে খেয়েছে, আর আজ বেলা নেই। থানায় কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানেন না তিনি। বেলা আজ সামনে বসে থাকলে ওয়াহাজ মাছের মাথা বেলার থালায় তুলে দিত। নিজের থালায় মাছের মাথা দেখে ওয়াহাজ নিজেও অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমিও খেয়ে নাও, আর কত কেঁদে কেঁদে সময় পার করবে? অল্প একটু খেয়ে নাও, আমার একা একা খাওয়া হবে না। রেহেনা বেগম ছেলের কথা রাখতে নিজের থালায় অল্প পরিমাণ ভাত বেড়ে নিলেন। ছেলের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটা কি খাচ্ছে নাকি না খাইয়ে রেখেছে, আমি আশার মা ভাত খেতে বসেছে। আমার মেয়ের কাছে আমি মাফ চাইব কোন মুখে? বলেই এক লোকমা ভাত মুখে দিয়ে বাম হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে নিলেন তিনি। ওয়াহাজ শুধু মাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। পরদিন সকাল 10টা, সূর্যের তেজ বাড়তে শুরু করেছে। সাথে গরমও পড়েছে খুব, বাতাসের ছিটে ফোটাও নেই। এদিকে বিদ্যুৎ খুব কম সময় থাকে, তার উপর গরমে আরও বেশি করে লোডশেডিং হচ্ছে। ঘেমে একাকার অবস্থা সবার। অতিরিক্ত গরমে মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে সবার। আইনি ঝামেলা মিটিয়ে একজন লেডি কনস্টেবল গিয়ে জেলের তালা খুলে বেলাকে উদ্দেশ্য করে বলল, এই ছেড়ি বের হ, তোকে নিতে আসছে তোর ভাই। বেলা বাহিরে দাঁড়ানো মহিলার কথার আগামাথায় কিছুই বুঝল না। আসার পর থেকে বারবারই তাকে একটা কথাই শোনানো হচ্ছে, তার শাস্তি হবে, কঠোর শাস্তি। আর আজ কিনা বলছে
তার ভাই তাকে নিতে এসেছে। বেলাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে লেডি কনস্টেবল আবারও বলে উঠল, তেরামি করে দাঁড়ায় থাকিস না তো, মেজাজ এমনি গরম আছে। আয় বের হ আর থানা থেকে বিদায় হ। বেলা চাপা গলায় বলল। আমাকে ছেড়ে দিচ্ছেন কেন? আমার শাস্তি হবে না? মহিলাটি কর্কশ গলায় বললেন। না, তোকে ছেড়ে দেওয়া হয়েছে, এবার বাইর হ। বেলা এবার আর কোনো কথা বলল না। সে জানে আরেকটা বাক্য ব্যয় করলে হয়তো সেদিনের মতোই পিঠে লাঠি পড়বে। নীরবে বাহিরে বেরিয়ে এলো বেলা। জেলে আবার তালা ঝুলিয়ে দিয়ে মহিলাটি বলল, আয় আমার সাথে, তোর ভাই বাহিরে আছে। বাপরে তো বাপ, একটাবার দেখতে আইলো না। এই মার ভাই খালি পাকের উপর পাক দিল, আর আজ সব ছুটি। বেলা কথার অর্থ না বুঝে মুখের দিকে চেয়েই রইল। বাহিরের দিকে এসে দেখল ওয়াহাজ দাঁড়িয়ে আছে। বোনকে দেখা মাত্রই বোনের দিকে 2 হাত বাড়িয়ে দিল ওয়াহাজ। বেলা দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। ওয়াহাজও বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার চোখের পানি মুছতে থাকলো। কিছুক্ষণ পর ভাইকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক মাকে খুঁজলো বেলা। মাকে দেখতে না পেয়ে বলল, ভাইয়া, আজ মা আসেনি? ওয়াহাজ চাপা স্বরে বলল, মা বাড়িতে অপেক্ষা করছে, চল বাড়ি যাই। অনেক কষ্ট হয়েছে তাই না? আর কোনো কষ্ট নেই আর। ভাইয়ের সাথে হাত ধরে থানার বাইরে বের হলো বেলা। টানা 4 দিন পর সূর্য দেখল সে। এত মানুষ দেখছে, বাইরে এসে ভালো লাগার কথা, তবুও মনের ভেতর কেমন একটা লাগছে। বারবার শ্বাস ফেলছে সে। মনে হচ্ছে বুকে কিছু একটা চেপে বসেছে। ওয়াহাজ একটা ভ্যান নিল। 2 ভাই বোন ভ্যানে উঠে বসলো। কিছু দূর দুজন একদম চুপচাপ থাকলো। কারোর মুখে কোনো কথা নেই, মুখ মলিন, মেঘ জমেছে। মাঝে মাঝে ভাইয়ের মুখের দিকে চেয়ে দেখছে বেলা। ভাইয়ের মুখ খুশি খুশি নয়। সে যেহেতু ছাড়া পেয়েছে তাই তার ভাইয়ের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ঘটেনি। বেলা নীরবতা ভেঙে বলে উঠল, আমাকে দেখে মা নিশ্চয়ই খুশি হবে তাই না ভাইয়া? মনে হচ্ছে কতদিন যেন বাড়িতে নেই আমি, আর মনে হচ্ছে কত রাত মাকে জড়িয়ে ধরে ঘুমাই না। আজ আমি মাকে জড়িয়ে ধরে ঘুম দিব। কয়টা রাত গেল আমি মাকে ছাড়া ঘুমোতে পারি না। ওয়াহাজ এবারও কিছু বলল না। ভাইকে খুব অদ্ভুত লাগছে বেলার। বাড়ির সামনে রাস্তায় এসে ভ্যান থামলো। এখানে নেমে আবারও ঢালু রাস্তা দিয়ে নেমে মাটির রাস্তা দিয়ে মিনিট 2 হেঁটে যেতে হবে। ওয়াহাজ ভ্যান থেকে নামার পরপরই বেলা নেমে বলল। ওয়াহাজ ভাড়া মিটিয়ে দিয়ে বেলার হাত ধরল, জোরপূর্বক হেসে বলল, চল বাড়িতে, মা অপেক্ষা করছে তোর জন্য। ভাইয়ের হাসি দেখে বেলাও এবার হাসল। উৎসুক গলায় বলে উঠল, মা আমার জন্য কি রান্না করেছে ভাইয়া? ওখানে তো খেতেই দেয়নি ঠিক মতো। যা শক্ত রুটি দিত সেটা খেতেই ইচ্ছে করে না। আজ মার হাতের তরকারি আর ভাত খাবো, শান্তি। ওয়াহাজ একবার বেলার দিকে তাকালো, বেলাও তাকালো। ওয়াহাজ চোখ সরিয়ে নিল, সোজা পথে হাঁটতে থাকলো। বাড়ির যত কাছাকাছি যাচ্ছে ততই যেন অস্বস্তি বাড়ছে ওয়াহাজের। ভয়ে বুক কাঁপছে। কি হবে এরপর? বোন সত্যিটা জানার পর ঠিক থাকতে পারবে তো? বাড়ি থেকে অল্প কিছু দূরে দুজন রাস্তা থেকে বাড়ি দেখা যাচ্ছে। বাইরে বেশ কিছু মানুষদের ভিড়। একদিকে পুরুষ আর অন্যদিকে নারীরা কেমন দলে দলে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে আসতে দেখে একে একে অনেকজন তাদের দিকে তাকিয়ে আছে। বাহিরে এত মানুষ দেখে ভাইয়ের দিকে তাকালো বেলা। জানার আগ্রহ নিয়ে বলল, ভাইয়া, বাইরে তো মানুষ কেন? মায়ের জন্য এসেছি। কেন? চল দেখতে পাবি। বলো না ভাইয়া, মার জন্য কেন এত মানুষ আসবে? ভেতরে চল না, দেখতেই পাবি। দাঁড়িয়ে গেল বেলা, শুকনো ঢোক গিলে বলল, কি কি হয়েছে ভাইয়া? না বললে আমি ভেতরে যাব না। মাকে আসতে বলো। ওয়াহাজ কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে বেলাকে? সত্যিটা বলে দেবে? তার মা যে বলার মতো আর কিছু রাখেনি। সত্যটা বেলা সহ্য করে নিতে পারবে? বেলার মুখের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, ওয়াজিহা বেউস্টান। হ্যাঁ। বেলা কিছু না বলেই ওয়াহাজের দিকে একইভাবে তাকিয়ে রইল। ওয়াহাজ শুকনো ঢোক গিল, বুক কাঁপছে তার। সত্যি কথাটা বুকে চেপে বসেছে। বুকে হাত ডলতে ডলতে বলল, মা আর নেই বেলা। মা আমাদের একা করে চলে গেছে। আল্লাহর পর মা ছিল, এখন পৃথিবীতে আর কেউ রইল না। বেলা দমে গেল, নিঃশ্বাসটাও যেন থেমে গেল। ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে কথা শুনে চোখে পানি নেমে এলো। নীরবে ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে, মা মারা গিয়েছে,
সামনেই খাটিয়ে রাখা মায়ের নিস্তেজ দেহখানা সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে। একজন গিয়ে মুখের কাপড় সরিয়ে দিল। সামনেই বেলা দাঁড়িয়ে, প্রাণবিহীন একটা রোবট যেন। এক পলকেই মৃত মায়ের মুখের দিকে চেয়ে রইল। চোখের পাতা ভারী ঠেকতেই পলক ফেলল সে। চোখের পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। হাতের উল্টো পাশ দিয়ে গাল মুছে আধো গলায় বলল, শেষমেশ তুমি আমারে পর করে দিলে মা। এতিম করে দিয়ে যেতে বাঁধলো না বুকে, মনে হলো না তোমার থেকে যাওয়া উচিত। হাঁটু ভেঙে খাটিয়ে ধরে বসে পড়ল সে। একটু দূর থেকে কঠোর গলায় একজন বলে উঠলেন, বেটাকে সরিয়ে ফেলুন, কান্দাকাটি করা ঠিক হবে না এখানে। বেলা নজর সেদিকে গেল। ওয়াহাজ এসে বোনের কাছে দাঁড়ালো। বেলা অনুভব করলো তার খুব খারাপ লাগছে। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইছে। চোখ টলমলো করার কারণে ঝাপসা হয়ে এসেছে চারপাশ। বেলা মায়ের মুখের দিকে তাকিয়ে একটা জোরে চিৎকার দিয়ে উঠল। ওয়াহাজ নিজেও মনের কান্না দেখে কেঁদে ফেলল। বেলা খাটিয়ে শক্ত করে ধরে মাকে না পাওয়া ছোট বাচ্চাদের মতো করেই কান্না করে যাচ্ছে। বেলার কান্না দেখে আশেপাশে থাকা কিছু মহিলাও বারবার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। একপাশে দাঁড়িয়ে আছে বেলার সৎ মা কাকলি বেগম। দূর থেকে স্বামীর ওপর নজর রাখছেন তিনি। সৎ ছেলে মেয়ের কাছে যেন না যায় সেটার জন্যই দুদিকেই চোখে চোখে রাখছেন। বেলার কান্নাকাটি কিছুতেই থামছিল না। বেলা বারবার নিজের ছোট ছোট হাত দিয়ে মায়ের গাল ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউ তাকে স্পর্শ করতে দিচ্ছিল না। ওয়াহাজ কান্নারত বেলাকে জোর করে দূরে সরিয়ে নিয়ে আসে। বারান্দার একপাশে নিজের বোনকে নিয়ে বসে। ওয়াহাজ সকালে ঘুম থেকে উঠে যখন দেখলো সূর্য উঠে যাচ্ছে কিন্তু মা ওঠেনি, তখনই মাকে ঘুম থেকে জাগাতে মায়ের ঘরের দিকে যায়। দরজায় টোকা দিতেই দেখে দরজা খোলা। ওয়াহাজ ভেবেছিল মা হয়তো বাইরে বেরিয়েছেন হাঁটতে। ফিরে আসার সময় দরজার একপাশে কনুই লাগতেই সেটা শব্দ করে খুলে যায়। কী ভেবে ওয়াহাজ পিছনে ফিরে তাকাতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মা ঝুলছে, নিচে কাঠের চেয়ারটা মেঝেতে পড়ে আছে, পা এবং সমস্ত দেহ শূন্যে ভাসছে। ওয়াহাজ সজোরে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে মায়ের ঝুলন্ত পা দুটো চেপে ধরে। চোখের পানি গড়িয়ে পড়তে থাকে গালে। ওয়াহাজের চিৎকার করা কান্নাকাটিতে আশেপাশের লোকজন ছুটে আসে। রশ্মি কেটে মৃতদেহ নামানো হয়। মায়ের মৃত্যুটা ওয়াহাজ কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এই কয়েকদিন ধরে যে পরিস্থিতিতে ছিল, এবার যেন পরিবেশটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করলো। চারপাশের মানুষকে ওয়াহাজ সহ্য করতে পারছিল না। যখন থেকে সে বালিশের পাশে রাখা চিঠি পেয়েছিল, সেখানে তার মায়ের শেষ কথাগুলো লেখা আছে। স্ত্রীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন আজম সাহেব। হয়তো তিনি পারিবারিক অশান্তি এড়িয়ে চলতে প্রথম স্ত্রীর আশেপাশে সেভাবে আসেন না। ছেলে মেয়েকে জনসম্মুখে আগের মতো আদর করতে পারেন না, কিন্তু ভালো তো বাসেন। নিজের ভুল বুঝতে পারার থেকে ভেতরে ভেতরে পুড়ছিলেন তিনি। আজ তিনি দ্বিতীয় স্ত্রীর বাধা যতদূর সম্ভব এড়িয়ে চলছেন। প্রথম দিকে দ্বিতীয় স্ত্রীর নজর উপেক্ষা করতে না পারলেও এখন পারছেন। তিনি যখন ওয়াহাজের হাতের চিঠি পেয়েছিলেন তখনই নিজেও সেটা ওয়াহাজকে দিয়ে পড়িয়েছেন। রেহেনা বেগমের সর্বশেষ কথাগুলো তার হৃদয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। একটা মানুষ ঠিক কতটা অভিমান নিয়ে কষ্ট নিয়ে দুনিয়া ত্যাগ করতে পারে তা এই চিঠিটাই প্রমাণ। চিঠিটা পেয়ে যখন ওয়াহাজ কান্নাকাটি করা বাড়িয়ে দিয়েছিল, তখনই আজম সাহেব পড়াশোনা পারেন না বলে ছেলের কাছে এগিয়ে এসে বলেছিলেন পড়ে শোনাতে। ওয়াহাজ ভাঙা গলায় পড়তে শুরু করেছিলেন প্রথম থেকে। নিজের পাপ আমি বয়ে বেড়াতে পারছি না। আমি ভাবতে পারছি না আমার মেয়েটা বড় কোনো শাস্তি ভোগ করবে। এই দুনিয়ার মানুষের ওপর আমার বৃতৃষ্ণা এসে গেছে। কিশোরী হতেই বাপজান বিয়ে দিয়ে দিল। পড়াশোনা করার পাট চুকিয়ে সংসার শুরু করলাম। অনিচ্ছা সত্ত্বেও নিজেকে মানিয়ে নিতে চলতে শুরু করলাম। যখন বড় ছেলে পেটে এলো, আমার স্বামী আমার পাশে না থেকে অভিমত জানালো তার আরেকটা মেয়েকে পছন্দ। বিয়ে না করলে পাপে জর্জরিত হবে মন আর দেহ। নিজের স্বামীর বিয়ে দিলাম বুকে পাথর চেপে। দূরত্ব বাড়তে বাড়তে বশত আলাদা হলো। আমাদের শুধু মুখে তালাক বলে ছাড়াছাড়ি হয় নাই, মন একজন আরেকজনকে ছেড়েছে বহু বছর আগে। নিজের সতীত্ব নিজে আগলে রেখেছিলাম। সেদিন পরপুরুষ আমার ঘরে এলো আমার সম্মান নষ্ট করতে। তার দোষে সে জান হারালো, আর দোষ হলো আমার ছোট বাচ্চা মেয়েটার। কই একজনও তো বললো না যে ওই কাপুরুষ অন্যায় করতে এসে জান হারাইছে। আমি মহিলা বলেই আমার সব দোষ। আমার যদি পুরুষ মানুষ দরকার হইতো তাইলে তো আমার স্বামীর থেকে তালাক নিয়ে
আরেকটা বিয়ে বসতে পারতাম। দুইটা ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমি কিছুই করিনি। আমার পাড়া মহল্লার মানুষের কথার আঘাত, আমার মেয়ের অসহায় মুখ, পিঠের দাগ আমাকে ঘুমোতে দিচ্ছিল না। দুনিয়াটা বিষ বিষ লাগছিল। টিকতে পারছি না, আমি এই তাই ঝরে যাচ্ছি। আল্লাহ আছেন, তিনি আমার ছেলে মেয়েকে দেখে রাখবেন। ওয়াহাজ, বেলা, তোদের কাছে মাফ চাওয়ার মুখ আমার নেই। নিজেরা কোনোদিন আমাকে মাফ করে দিতে পারলে দিস। সেসব আইনের লোকদের মুখের উপর থুতু, যারা আমার বাচ্চা মেয়েটাকে একা পেয়ে মেরেছে। আমি স্বীকার করছি, ওই জানোয়ারের বাচ্চাকে আমি নিজ হাতে খুন করছি। আমার মেয়েটাকে যেন ছেড়ে দেওয়া হয়। আমার মেয়ে কিচ্ছু করেনি, ও নিষ্পাপ বাচ্চা একটা মেয়ে। আমার মেয়ের কোনো দোষ নাই। এই দুনিয়াতে এত এত বিষযুক্ত মানুষের মধ্যে দুটো প্রাণ আমার ভালোবাসায় গড়ে উঠতে শুরু করেছিল। আমি আর দায়িত্ব পালন করতে পারলাম না। ওয়াহাজ, তুই তোর বোনের দায়িত্ব নিস বাবা। বোনকে কোনোদিনও পর করিস না। মাকে কোনো সময়ের জন্য ভালোবাসলে বোনটাকে বুকে আগলে রাখিস। নতুন নতুন মানুষ পেয়ে বোনকে দূরে ঠেলে দিস না বাবা। তোর মায়ের চিহ্ন হিসেবে তোর বোনকে রেখে গেলাম। তোরা দুজন তোদের স্মৃতিতে আমাকে বাঁচিয়ে রাখিস অন্তত বাবা। আজম সাহেবের চোখ অশ্রুসিক্ত হয়েছিল। স্ত্রীর মৃতদেহ যখন গোসল করানো হচ্ছিল তখন তিনি নিজেই চিঠিসহ ওয়াহাজকে পাঠিয়েছিলেন থানায়। সাথে গ্রামের পরিচিত 4 জন গিয়েছিলেন। থানায় যেন সেরকম কোনো ঝামেলা না হয় তাই কিছু টাকাও দিয়েছিলেন আজম সাহেব। থানায় যাওয়ার পর বেলাকে যখন ছেড়ে দেওয়ার হয়েছিল তখনই ওয়াহাজ বড়দের কথা শুনে তাদের বেঁধে রেখেই বেলাকে বাড়িতে নিয়ে এসেছিল। বেলা ভাইয়ের সাথে বসে আছে, কান্না এখনো থামেনি তার। ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মার একটু আমার কথা মনে হলো না ভাইয়া? মনে হলো না মাকে না দেখতে পেয়ে আমার কান্না পাবে? মা কেন আমাদের ছেড়ে চলে গেল? আল্লাহ কেন আমাদের কাছ থেকে মাকে কেড়ে নিল? মা আল্লাহকে বলতে পারলো না আমরা মাকে ছাড়া থাকতে পারবো না? আমি রাতে ঘুমাবো কিভাবে? আমাকে মা কখনো আর ডাকবে না, কখনো একটু জড়িয়ে ধরবে না। মা কেন গেল ভাইয়া? মাকে ফিরে আসতে বলো না একটু। ওরা তো মাকে ছুতেই দিল না। আমার যে মার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। সবাইকে বলো না মাকে ডেকে দিতে। মাকে ছাড়া এই কয়েকটা দিন আমার অনেক খারাপ লাগছে। মা একেবারে কিভাবে চলে যেতে পারলো? বেলা একটু থেমে আবারও বলল, মাকে তোমরা কবরে রেখে আসবে? মা একা একা কিভাবে থাকবে? মা থাকতে পারবে না তো? আজম সাহেব এবার মেয়ের পাশে এসে বসলো। বাবাকে দেখে বেলা চুপ হয়ে শুধু ফুপিয়ে উঠতে থাকলো। আজম সাহেব মেয়ের মাথায় হাত রাখবেন তখনই বেলা নিজেই বাবাকে জড়িয়ে ধরে আবারও চিৎকার দিয়ে কান্না শুরু করলো। আজম সাহেবের চোখও এবার টলমল করছে। কিভাবে কোন মুখে মেয়ে আর ছেলেকে সামলাবেন তিনি? মারা যাওয়ার পর কি হলো? সাদমানের প্রশ্নে সম্বিত ফিরে পেল বেলা। এতক্ষণ সে যেন অতীতের সব কিছু নিজের চোখের সামনে দেখছিল, অবস্থান করছিল সে সেখানে। সাদমানের প্রশ্নে সে বাস্তবে ফিরে এলো। ফারাজের দিকে তাকাতেই দেখলো ফারাজ নিশ্চুপ তার দিকেই তাকিয়ে আছে। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর আর কি? সবকিছু সাদা কালো ক্যানভাসে পরিণত হলো। বাবা সৎমায়ের বিরুদ্ধে গিয়ে আমার আর ভাইয়ার দায়িত্ব নিলেন। কিছুদিন পর মায়ের জায়গা জমি বিক্রি করে ভাইয়া বাইরে চলে গেল। কয়েক বছর পর বাবা মারা গেলেন। সৎ ভাই বিয়ে করলো। সৎ মা এবার অন্য কারোর সাথে বিয়ে বসলো। সৎ ভাই সৎ ভাবির সাথেই চলছিল জীবন। বেলা সাদমানের দিকে তাকিয়ে বলল, সবকিছু কত সহজ লাগছে শুনতে, তাই না? অথচ ওই সময়টা যখন পার করেছি তখন এক এক সময়ে দম আটকে যেত। মাকে ছাড়া সবকিছু শূন্য শূন্য লাগতো। আমার জীবনে আমি কষ্ট এত বেশি পেয়েছি যে কারো থেকে একটু সুখ পেলেই আমি তার জন্য নিজেকে উৎসর্গ করে দেই। আমার জীবনে ভালোবাসার মানুষের সংখ্যা গুটি কয়েক। এদের সামনে আমার অতীত আমি কখনো আনতে চাইনি, কিন্তু বর্তমানে যেহেতু জড়িত তাই আমি এগুলো সামনে না এনে পারলাম না। ফারাজ কারো উপস্থিতিকে তোয়াক্কা না করে আলতো করে বেলার হাতটা ধরল। বেলা ফারাজের দিকে তাকাতেই 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ফারাজ আর একটু এগিয়ে এসে সামনের দিকটায় বসে এক হাত দিয়ে বেলার গালটা মুছে দিয়ে মৃদু হেসে বলল, আমি আছি তোমার পাশে। আর কোনো দুঃখ তোমাকে না ছুঁয়ে দিক, কোনো আঘাত তোমাকে স্পর্শ না করুক। বেলা ভারী গলায় বলল, সব শুনেও এই কথা বলছেন? হ্যাঁ, সব শুনেছি বলেই বলছি। সব কিছু না শুনলেও বলতাম। আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না। ওয়াজিহা হয়তো প্রতিবাদ করতে অভ্যস্ত, কিন্তু অন্যায় করে নয়।
তোমার উপর পূর্ণ ভরসা আমার আছে। আমি খুনি এটা জেনেও এ কথা কিভাবে বলতে পারছেন আপনি? খুনটা তো আপনি করেননি ভাবি, খুনটা আপনি করেননি। সাদমানের কথায় তার দিকে চোখ বড় বড় করে তাকালো ওয়াহাজ। বেলার নিঃশ্বাস আটকে ওয়াহাজের দিকে তাকালো। সাদমান এবার ওয়াহাজ আর বেলার মুখের দিকে তাকিয়ে বলল, ভুল বললাম? ফারাজ বেলাকে দেখে অবাক চোখে সাদমানের দিকে তাকালো। রুমে পিন পতন, নীরবতা, শুধু জানলা দিয়ে শনশন করে বাতাস আসছে। ফারাজ বলল,